অনেকদিন পর রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, সাথে লইট্টা মাছের ঝাল আর বাইম মাছ দিয়ে বরবটি ভর্তা। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। গতকাল বাড়ি থেকে আসার আগে আমি ফোন করে বলেছিলাম মাঠ থেকে কচুর শাক কেটে আনতে। দেখুন কত সুন্দর কচুর শাকগুলি আনলেন, একেবারে মাঝখানের ডগাটা। কচুর শাক কেটে সাথে সাথে রান্না না করলে পাতাগুলো শুকিয়ে যায়। গতকাল দুপুরের দিকে কেটেছিলেন, তাই কিছুটা পাতাও শুকিয়ে গেছে। তো পাতাগুলো কেটে ফেলে দিয়েছি দেখে দেখে। তারপর কয়েকবার করে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এখন কেটে নিচ্ছি। যে পাতিলে রান্না করব ওটাতেই নিয়ে নিচ্ছি। এই কচুর কেউ চাষ করে না, এটা মাঠ ঘাটে জমির আইলে এমনিতেই হয়ে থাকে। এটাকে আমাদের অঞ্চলে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি বাংলা কচুর শাক। এই বাংলা কচুর শাক শরীরের জন্য অনেক উপকারী, বিশেষ করে চোখের জন্য। আর প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে শরীরের অনেক উপকার করে। আমরা যখন বাড়িতে ছিলাম তখন কচুর শাক রান্না করতাম কয়েকদিন পর পর, খুব ভালো লাগতো খেতে। কিন্তু কয়েক বছর যাবৎ অ্যালার্জির সমস্যার কারণে এই কচু খেতে পারি না। তো এখন একটু অ্যালার্জির সমস্যা কম আছে, তাই বললাম কচুর শাক নিয়ে আসতে। রান্না বসিয়ে দিলাম, চুলাটা অন করে দিয়েছি। কচুর শাকে পরিমাণ মতো লবণ দিয়ে এখন 1 গ্লাস পরিমাণ ফোটানো গরম জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে শাকটাকে একেবারে ভালোভাবে সিদ্ধ করে নেব। এদিকে কচুর শাকে দেওয়ার জন্য অল্প কিছু মটর ডাল ভেজে নিচ্ছি, সাথে হেলনের ডালও দেব। ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দেব। বড় সাইজের একটা রসুন খোসা ছাড়িয়ে ছেঁচে রেখেছি, দিয়ে দিলাম। 1.5 চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি, একটা তেজপাতা দিলাম। এবার সব মিলিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। বাইরের দিকে লক্ষ্য রাখছিলাম উনি আসছেন কিনা। তো বাজার থেকে চলে আসছেন একটা অটো নিয়ে, এখানে নামলেন এবং ফোন দিয়েছেন আমরা যেন গিয়ে ওই ব্যাগগুলো একটু এগিয়ে আনি। 2টা ব্যাগ নিয়ে হাঁটতেও পারছেন না। পার্থকে বলেছি ও যাচ্ছে 2টা ব্যাগ এগিয়ে নিয়ে আসবে। 8 দিন পর গতকাল সন্ধ্যার সময় উনি বাড়ি থেকে চলে আসছেন। ঘরে কোনো কাঁচা বাজার নাই, মাছও নাই, তাই বাজারে গিয়েছিলেন সকালবেলায়। ওনাকে দেখে এখন চুলাটা অফ করে রেখেছি, দেখি কি মাছ আনে। শাক সিদ্ধ হয়ে গেছে, ফোড়নটা পরে দেব। কি কি বাজার এনেছি দেখুন। একটা পেঁপে, শসা, ধুন্দুল, ইলিশ মাছ, লইট্টা মাছ, ট্যাংরা মাছ, ধনিয়া পাতা। প্রিয় সব মাছগুলি এনেছেন, তবে ইলিশ মাছ দেখে খুব খুশি হয়েছি। মাছগুলো যদিও ছোট, তো এখান থেকে 2টা মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব। অন্যান্য বছর এমন দিনে ইলিশ মাছ একেবারে সস্তা থাকে। এ ধরনের মাছগুলো 400 450 টাকা কেজি হয়। এবার এই মাছটা এনেছে 800 টাকা কেজি।
তো এখানে 1 কেজির বেশি আছে। 1000 টাকা দিয়ে 5টা ইলিশ মাছ কিনেছেন, একেবারেই ছোট ছোট, এক একটা 250 গ্রামের কম হবে। দেখুন মাছগুলো এমনি দেখতে ভালো লাগছে। তো এখান থেকে 2টা মাছের মাথা কচুর শাকে দেব। প্রিয় সব মাছগুলো। 1 কেজি ট্যাংরা মাছ, এটাও 400 টাকা করে কেজি। পার্থ অফিসে চলে গেল। ও বলছে, মা আমি আজ কিছুই খাবো না, রাতে এসে খাবো। তো আমি ভাবছিলাম ওকে কিছু রান্না বান্না করে দেব। ও বলছে, না মা আমি কিছুই খাবো না, গতকালও খাবার দিয়েছিলেন, ওই খাবারটা খেতে পারি নাই, অর্ধেকটা খেয়ে বাকিটা ফেলে দিয়েছি, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। তা আমি শুনে খুব খুশি হয়েছি। কিছু খেতে ইচ্ছা না করলে তখনই বোঝা যাবে ফ্যাট বার্নিং হচ্ছে। ফ্যাট অ্যাডাপ্টেশনের পরে শরীরে যদি 1 গ্রাম ফ্যাট বার্নিং হয়, 9 ক্যালোরি শক্তি উৎপাদন হবে। আর যদি 1 প্লেট ভাত খাওয়া হয় মাছ মাংস শাকসবজি দিয়ে, 4 ক্যালোরি শক্তি উৎপাদন হবে। তাহলে খাবারের থেকে ফ্যাটের শক্তি বেশি। তাই আমি খুব খুশি হয়েছি, না খেলেও কোনো সমস্যা নেই। ওকে বলেছি যখনই খাবার খাবে তখনই পর্যাপ্ত পরিমাণে জল খেয়ে নেবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। পার্থ চলে গেছে, এখন আমি মাছগুলো কেটে নেব, তারপরে আবার রান্নাবান্না শুরু করব। এই মাছগুলি কেটে নিতে সময় লাগবে। 1 কেজির বেশি লইট্টা মাছ, ট্যাংরা মাছ 1 কেজি, আর ইলিশ মাছ কাটবো না, ইলিশ মাছগুলো এমনি ধুয়ে রেখে দেব। 2টা ট্যাংরা মাছ কেটে দেখাচ্ছি। এভাবে করে সবগুলো মাছ কেটে নেব। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল, এখন দুপুর 12:30 বাজে। সরিষার তেল গরম হলে 2টা ইলিশ মাছের মাথা আর 1 পিস মাছ লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিলাম। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। সবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। আজ লইট্টা মাছ রান্না করব। খুব ভালোভাবে মাছের মাথাগুলো মচমচে করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এই তেলেই কালো জিরা ফোড়নে দেব। কয়েকটা কুচানো কাঁচামরিচ দিয়েছি। একটা রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে ছেঁচে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। রসুনটা লাল লাল হলে এখন কচুর শাক দিয়ে দেব। বাংলা কচুর শাকে আমরা হলুদ ব্যবহার করি না। আমার শাশুড়ি মা বলতেন, কচুর শাকে হলুদ ব্যবহার করলে কচুর শাকের গুণাগুণ নষ্ট হয়ে যায়। সেই থেকে আমি কখনো কচুর শাকে হলুদ ব্যবহার করি না। আমাদের ওদিকে যারাই কচুর শাক, বাংলা কচুর শাক রান্না করে, কেউই হলুদ ব্যবহার করে না। ওহ, কি সুন্দর হয়েছে শাকটা দেখুন। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে কচুর শাকটা খুব সুন্দর মতো রান্না করে নিলাম। কড়াইটা পরিষ্কার করে এখন ভেজে নিচ্ছি কয়েকটা বাইম মাছ। কিছুটা রসুন দিলাম, কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। বাইম মাছগুলো মচমচে করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার দেব 1 চা চামচের মতো কালো জিরা। চুলার তাপটা কমিয়ে রেখেছি, সব মিলিয়ে কিছুক্ষণ ভেজে নেব। স্বাদ মতো লবণ দেব। এর পরেই বরবটি দিয়ে দেব। 4-5টা বরবটি পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি। এবার ঢাকা দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ভেজে নেব। ছোট কয়েকটা বাইম মাছ, এগুলো রান্না করলে শক্ত হয়ে থাকবে, তাই ছোট মাছের সাথে এ ধরনের মাছ আসলে আমি ভর্তা করে নিই। সব কিছু ভালোভাবে ভাজা হলে
এখন কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম 1 মুঠো। পেঁয়াজ সহ অল্প কিছুক্ষণ ভেজে নেব, এরপরে নামিয়ে নেব। তারপর পাটায় পিষে দারুণ একটা ভর্তা তৈরি করে নেব। প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু না কিছু ভর্তা করে নিচ্ছি কয়েকদিন যাবৎ। আমার কাছে খুব ভালো লাগছে এবং গরম গরম ভাতের সাথে এ ধরনের একটু ভর্তা হলে ভাত খেতে আর কিছুই লাগে না। এবার বসাবো লইট্টা মাছ। সরিষার তেল ভালোভাবে গরম হলে বেশি করে কুচানো পেঁয়াজ আর বড় সাইজের একটা রসুন কুচিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়েছি। নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন কিছুটা ভেজে নেব। লবণ দেওয়াতে রসুন পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হবে। পেঁয়াজ রসুন কিছুটা ভাজা হলে এখন দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ, অল্প একটু লেবুর রস দিচ্ছি। চুলার তাপটা কমই আছে। নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের সাথে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। জল দেব না। অনেকক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে জল ঝরিয়ে রাখা লইট্টা মাছগুলো দিয়ে দেব। অন্য সময় লইট্টা মাছে আর একটু ঝাল দিতাম, কিন্তু এখন পার্থ শুধু শুধু খাবে, তার জন্য ঝালটা একটু কম করে দিয়েছি। নেড়ে চেড়ে মশলাটাকে মাছের সাথে ভালো করে মিশিয়ে এখন ফোটানো গরম জল দিচ্ছি। অল্প করেই জল দেব। সিদ্ধ হয়ে গেলে আর নাড়ানো যাবে না বেশি, তাই ভালো করে নেড়ে চেড়ে দিলাম। ঢাকা দিয়ে রান্না করব। কয়েকটা কাঁচামরিচও ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। লইট্টা মাছের তরকারিটা রান্না হোক, এদিকে আমি ভর্তাটা পিষে নেব। ওই চুলায় ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। প্রথমে মাছগুলো একটু পিষে নেব। যখনই বাজার থেকে কোনো ছোট মাছ আনে, ওই মাছে যদি কয়েকটা চিংড়ি মাছ অথবা এরকম বাইং মাছ থাকে বা পুঁটি মাছ থাকে, তখন আমি এরকম করে ভর্তা করে নিই। খেতে যে কি ভালো লাগে! আর ভর্তা হলে আমার কাছে ভাত খেতে অনেক ভালো লাগে এবং ভাত খেতে আগ্রহ লাগে। উনিও খুব ভর্তা পছন্দ করেন। কয়েকদিন যাবৎ বাড়িতে সবসময় এক তরকারি দিয়ে ভাত খেয়েছেন। তাই ভাবলাম একটু কষ্ট হবে, তারপরেও এই ভর্তাটা করে নেই, তাহলে ওনার কাছেও ভাত খেতে খুব ভালো লাগবে। ভর্তা পিষা হয়ে গেছে। এদিকে লইট্টা মাছের তরকারিটাও খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। ঝোলটা এরকমই রাখবো, বেশি কমাবো না। লইট্টা মাছের এরকম মাখো মাখো ঝোল খেতে অনেক ভালো লাগে। নামানোর আগে কুচানো ধনেপাতা দিয়েছি। এখন নামাবো। দুপুর ৩টা বাজে। চারিদিকে অন্ধকার করে বৃষ্টি নামছে, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। ৩টা আইটেমে খুবই লোভনীয় এবং আমাদের সবার পছন্দের। রান্না শেষে ধুয়ে মুছে রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এখন আমাদের জন্য খাবার বেড়ে নিলাম। উনি বলছেন কচুর শাকটা খুবই চমৎকার লাগছে। অনেক বছর হয় বাংলা কচুর শাক খাই না।
শুধু অ্যালার্জির ভয়ে। তো এখন অ্যালার্জি প্রতিকারের জন্য হলুদ চা খাই প্রতিদিন, তাই বলছিলাম বাংলা কচুর শাক আনতে। এই বাংলা কচুর শাক রান্নাটা অনেকেই ঝামেলা মনে করেন, তবে আমার কাছে কোনো ঝামেলাই মনে হয় না। ভাগ্যক্রমে ইলিশ মাছ আনাতে 2টা মাছের মাথা দিয়েছি, না হয় অমনিই ফোড়ন দিয়ে দিতাম। কোনো ধরনের মশলা ছাড়া শুধু একটু রসুন ছেঁচে দিয়ে আর ফোড়নে কালো জিরা আর রসুন দিয়ে রান্না করলে এমনিতেই চমৎকার লাগে। তবে কচুর শাকটা কি যে চমৎকার হয়েছে, কিভাবে আপনাদেরকে বোঝাবো? আমাদের খাওয়া দেখে অবশ্যই বুঝতে পারছেন। অনেকদিন যাবৎ উনি বাড়িতে শুধু এক তরকারি দিয়ে ভাত খেয়েছেন। এ কারণে আমার কাছে খুব খারাপ লেগেছিল এই কয়দিন। আজ অনেক ভালো লাগছে। উনি বলছেন যেমনি হয়েছে কচুর শাক তেমনি হয়েছে ভর্তাটা। খুবই চমৎকার হয়েছে। আমার কাছেও অনেক ভালো লাগছে খেতে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। প্রতিদিনের মতো গত 48 ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। ফেসবুক এবং ইউটিউবের সকল বন্ধুদের নাম আমি লিখে নিয়েছি, তবে একটু এলোমেলো আছে। আমার মোবাইলে কয়দিন যাবৎ আগের মতো সিরিয়ালে নামগুলি আসে না। যখনই দেখতে যাই এলোমেলো হয়ে আসে। সেভাবেই লিখেছিলাম। তো প্রথমে নাম লিখেছি রুমা সেনগুপ্ত কলকাতা থেকে, আলপনা সিংহ রয় শিউলি দত্ত কোচবিহার থেকে, সুমন্তরা সেনাপতি বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, রয় অরুণ কলকাতা থেকে, অনিমা বোস রাঁচি থেকে, রোজি ইসলাম মলি দাস কানাডা থেকে, প্রতিমা রানী নাথ, মনিকা সাহা, টিনা ভৌমিক, সুনন্দা ব্যানার্জি কলকাতা থেকে, শারমিন ফৌজিয়া, অঞ্জনা ধর, মাহবুবা লুটন, সায়রা বেগম ইন্ডিয়া থেকে, আলপনা সিংহ রয়, সুলতা কুকিং রেসিপি, রানু বেগম ইতালি থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, এন ঘোষ কলকাতা থেকে, সুপ্তি দাস সুন্দরবন ভারত থেকে, প্রীতিশ কুমার ব্যানার্জি মুম্বাই থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, সোমা সমদ্দার ঢাকা থেকে, লাইলি সিলেট থেকে, কাবেরী রয় হর্ষ বসাক সোদপুর থেকে, সাবিনা কিচেন ফুড বেলারি দত্ত ইন্ডিয়া থেকে, সায়রা বেগম ইন্ডিয়া থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। তবে আজ 3টা রেসিপি খুবই চমৎকার হয়েছে, খেতে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে রেসিপিগুলো রান্না এবং দেখতে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাইকে আবারও অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করলাম।